দোকান ছিল সব গেছে গা। 16 ঘন্টা পর পুরোপুরি নির্বাপনে কড়াইল বস্তির আগুন, পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে নিঃস্ব বাসিন্দারা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট। এভিএম পাঁচে বাধ্যতায় ভোগান্তি শঙ্কা যাত্রীদের, জটিলতা কাটলে সময় বাঁচার আশা। পানি পড়ে বিল্ডিং এসে ছাদ ধসে পড়ার অবস্থা চলে গেছে। শুধু নাপা এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি পাওয়া যায় না। খসে পড়ছে পলেস্তারা, জরাজীর্ণ ভবন। দেশের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা। সেবা বঞ্চিত প্রান্তিকের মানুষ, ঢেলে সাজানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। এবং ইতালির অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। পারিবারিক ভিসায় নেওয়া যাবে না বাবা মাকে। নিম্নকক্ষে আইন অনুমোদন, হতাশ প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 16 ঘন্টা পর পুরোপুরি নির্বাপন হলো রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন। পুড়ে গেছে অন্তত 1,500 বসতঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটান বস্তির নিঃস্ব বাসিন্দারা। সামনের দিনগুলো নিয়ে শঙ্কায় তারা। এদিকে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কমিটি। মিনারা বেগম খুঁজছেন মা হোসনে আরাকে। সবকিছু হারিয়ে তার চোখে মুখে এখন নিঃস্ব হবার বেদনা। পাইতাছি না, আমার মার একটু দেখেন কোনো জায়গা আছে নাকি। এই জায়গা নাই, এই জায়গা বিশ্রাইছি নাই। এইখানে বিশ্রাইতেছেন কেন? এই জায়গা দেখি এখনো তো আসতেছে না, সবাই আসতেছে, আমার মা আসে না। সবাই আসতেছে, আমার মা আসে না। আমাদের ঘর ওই জায়গা ছিল, ওইটা ছিল আমার ঘর। রাজধানীর কড়াইল বস্তির আগুনে মিনারার মতোই অনেকেই হারিয়েছেন সর্বস্ব। এখন করছেন টিকে থাকার লড়াই, আর পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট যা আছে। আগুনের লেলিহান শিখায় শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন কড়াইল বস্তির বাসিন্দারা। সামনের দিনগুলোর কথা ভেবে শঙ্কিত তারা। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আসতে দেরি হবার অভিযোগ ভুক্তভোগীদের। সারা রাত শুয়ে আসছিলাম, বাচ্চা কাচ্চারা কাপড় চোপড় দিয়ে ঘুরে রাখছি, নিজের পরনের জিনিস দিয়ে উন্না মুন্না দিয়ে ঘুরে রাখছি। মনে হয় বাইরে কোথাও আছে, তারপরে মনের সন্দেহ আমরা খুঁজতেছি, আমরা তো এখনো পাই নাই, কালকে থেকে এখন পর্যন্ত পাই নাই। পরিবারের লোকজন সবাই পাইছে না, বাদ দিয়েছি, আগে বাদ দিয়েছি, বাদে আমি একলাই আসলাম। তবে তা মানতে নারাজ ফায়ার সার্ভিস। সরু পথ আর উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে দাবি তাদের। বলছেন ভয়াবহ আগুনে পুড়ে যায় অন্তত 1500 বসত বাড়ি আর দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা একসাথে প্রায় 3টা স্টেশন একসাথে আমরা মুভ করেছিলাম, বাট এখানে এসে আমরা রাস্তা সরু, আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় আমাদের। সঙ্গে সঙ্গে এখানে যে পরিমাণ এই ঘিঞ্জি এলাকা এবং লোকে লোকারণ্য ছিল, আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা। খার্চ অপারেশনের পরে ছোটোখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে। সুতরাং ক্ষয়ক্ষতির এক্স্যাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গায় কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের 21শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও 2 দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহাখালীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার,
আমরা কড়াইল বস্তির যেই এখানের যে মসজিদটি রয়েছে বায়তুল মামুর মসজিদ, সেই মসজিদের ছাদের উপরে এখন অবস্থান করছি। মসজিদের ছাদের অবস্থাটা দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যদি আপনাদেরকে পুরো এই যেই অংশগুলোতে আগুনটা লেগেছে সেই অংশগুলো যদি দেখাই উপর থেকে, যেই কারণে আসা যে মসজিদের পুরো ছাদের একদম যেই সামিয়ানারা করে রাখা হয়েছিল টিনের, সেগুলো কিন্তু একদম পুড়ে, আশপাশে লোহার যে বা কাঠ দিয়ে দেওয়া ছিল সেগুলো পুড়ে কিন্তু এটি কিন্তু ধসে গেছে। আমরা এবং আশপাশের যে বাড়িগুলো ছিল পুরো বসতি জুড়ে এবং দোকানপাট ছিল, ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে প্রায় তারা ধারণা করছেন এখনো পর্যন্ত অন্তত 1500 বসত বাড়ি এবং এই যে বাড়িঘর যেগুলো রয়েছে এবং দোকানপাট যেগুলো এর মধ্যে ছিল এই এলাকার মধ্যে, সেগুলো কিন্তু পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই যার যার জায়গা থেকে যে কোনো ধরনের বিপদ উপেক্ষা করে একরকম নিজের যেটুকু পুড়ে গিয়েও ছাই হয়ে যেটুকু বেঁচে আছে সেটুকু সংগ্রহ করার কিন্তু চেষ্টা তারা কিন্তু করছেন। এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি টিনের টুকরো পর্যন্ত পুড়ে গেছে। এই টিনগুলোকে তারা আসলে সরিয়ে নিচ্ছেন সেগুলো দিয়ে। বা আমরা বিভিন্ন মুদি দোকান দেখলাম, এখানে যে দোকানপাটগুলো ছিল চালগুলো পুড়ে ক্ষয় হয়ে গেছে, এমন একটা অবস্থা। এর বাইরেও সার্বিকভাবে দেখে বোঝাই যাচ্ছে যে পুরো অংশটি কিন্তু একদম পুড়ে গেছে। বিশেষ করে যেই ভবনগুলো একটু উঁচু করে তৈরি করা হয়েছিল, দোতলা বা তিনতলা, এখানে কিন্তু বেশ অপরিকল্পিতভাবে, যেহেতু এটি একটি বসতি এলাকা, অনেক ঘিঞ্জি জায়গা, সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে তারা ভেতরে প্রবেশ করতে বেগ পেয়েছেন এবং যেগুলো একটু উঁচু ভবন সেগুলো কিন্তু একটি দুইটি কিন্তু ধসে পড়েছে এবং কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বিপজ্জনক। তারপরেও কিন্তু এখানে তারা কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু সেটাই বলা হচ্ছিল যে ফায়ার সার্ভিসের তরফ থেকে তাদের কাজ করতে কিন্তু এই জন্যই কষ্ট হয়েছে। এবং আমরা শুধু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন খোলা আকাশের নিচে এখানে সারা রাত কাটিয়েছেন, পাশের যে টিএনটি মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা সারা রাত কাটিয়েছেন। তারপরে ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গে যখন তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে তখন কিন্তু তারা এখানে এসছেন এবং তারা তাদের যেটুকু রয়েছে সেটুকু তারা চেষ্টা করছেন অল্প বিস্তর হলেও রক্ষা করবার। এই পুরো আশপাশের জায়গা কিন্তু এখনও বিপদসীমার মধ্যে রয়েছে, যদিও কিছুক্ষণ আগে অর্থাৎ 9:55 আশপাশের সময়ে কিন্তু 9:25 আশপাশের সময়ে কিন্তু অগ্নি পুরোপুরি নির্বাপন করা হয়েছে, এরকম একটি তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে কড়াইল বস্তির গতকালকে যে আগুনের ঘটনা, ভয়াবহ ঘটনা, তার সবশেষ তথ্য। রাজধানীর কড়াইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। অন্য প্রসঙ্গ, উদ্বোধনের দিনই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচাবে বলে প্রত্যাশা যাত্রীদের। চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতার। বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে, যেহেতু আমি এক্সট্রা চার্জ দিচ্ছি, দেওয়ার পরে আবার এই জায়গায় এখন হয়তো সবাই জানে না, বাট জানার পরে এই জায়গায় লাইন হবে, জিনিসটা সেমই হলো। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএমে পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। কার্ডে টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটাই পাস না করতেছি, তাই এক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে একটা লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। র্যাপিড পাসের যে ফেলিকা চিপস আছে এটার সাথে কম্পেটিবল হচ্ছে এই মেশিনটা,
এটাতে টাচ না করে এটাতে ওভারলুক করে যাওয়ার কোনো উপায় নাই। একটা সাইড আপনার ইউজ হয় নাই, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। এটা আমার জন্য ভালো। আমি বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আইসা পাঞ্চ করার ব্যাপার না, পাঞ্চ করলাম, অসুবিধা কি? লাইন সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখান থেকে এখানে লাইন একটু কম হবে। ডাবল এন্ট্রির জন্য একটা ঝামেলা হয়, এখান থেকে যদি এন্ট্রি করে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো এটা খুবই টাইম বেঁচে যায়। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। উন্নত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট সমাধান কিংবা সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করে অনেক দেশ। এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কারবারে একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের পরামর্শ, লবিস্ট নিয়োগে সমন্বিতভাবে কাজ করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। এছাড়া কার্যকর ভূমিকা রাখবে দূতাবাসগুলো। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। কনসাল্টিং ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। এটার ব্যাপারে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হয়, ইভেন ঋণ আনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে লবিং করতে হয়। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার যে মডেলটা আছে ওটা যদি ফলো করে তাহলে এটা মনে হয় না ঠিক হবে। কখনো রাজনৈতিক সংকট উত্তরণ কিংবা সরকারের সমর্থনে বিশ্ব পরাশক্তি মার্কিন মূল্যকে নানাভাবে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশ। আবার দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে সংযুক্ত করতে হয় লবিস্ট ফার্মকে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ঋণ প্রাপ্তির বাড়তি গতি আনতে বিদেশি ফার্ম নিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈশ্বিক নানা সংকটে আশ্বাসের বাণী অনেক সময় থমকে যায় বাস্তবে। তাই স্বল্পমেয়াদে অন্তর্বর্তী সরকার ও দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে সমৃদ্ধ বিনিয়োগ খাত, ব্যবসায়িক সুবিধার রীতিনীতি ট্রাম্প প্রশাসন ও মার্কিন ব্যবসায়ীদের মাঝে বিশদভাবে উপস্থাপন জরুরি বলছেন তারা। বাংলাদেশের এখন যে আপনার বিশেষ করে যে আর্থিক খাতে যে একটা বিপর্যয়ের মধ্যে আছে, এই থেকে আপনার কনসালটেন্ট ফার্ম এবং কনসালটেন্ট ছাড়া যারা টেস্টেড আপনার কাজ করেছে, আই থিঙ্ক এটা পারবে না। এই ধরনের সিচুয়েশনে যারা অন্যান্য দেশগুলিকে সাহায্য করেছে সেরকম এক্সপার্টদেরকে নিয়ে কাজ করতে পারলেই বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেরকম আপনার করা আর কি, উন্নয়ন পরামর্শক দ্বারা কাজগুলি করা। বিশ্ববাজার বাণিজ্যিক উন্নয়ন নির্ভর করে নীতি কৌশল ও দুদেশের ভারসাম্যপূর্ণ সহযোগিতায়। বাংলাদেশও যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে লবিস্ট নিয়োগে যৌথ পদক্ষেপ নিতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওখানে লবিস্টে যারা, এটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন ঠিক করবে, তারা ঠিক করে আমাদের বাংলাদেশের জন্য পক্ষ হইয়া সে অনেকটা ওকালতি করবে। আমাদের বিভিন্ন গভর্নমেন্টেই স্পন্সার যে ইয়েগুলো আছে, যেমন আমাদের যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এরা আপনার করতে পারে, কিন্তু তারা সহ কেন্দ্রীয় ব্যাংক সহ এটা সমন্বিতভাবে অর্থ মন্ত্রণালয়ের, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, এই তিনজন একসাথে হইয়া ঠিক করা উচিত। ব্যবসা বাড়াতে দূতাবাসগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। সব এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল অ্যাটাচিগুলো আছে, এদেরকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা প্রতি মাসে একবার তাদের সাথে মিটিং করা উচিত। এখন তো অনলাইনে মিটিং করতে পারে। আমেরিকান অ্যাম্বাসেডার যেরকম বাংলাদেশে সরকার মতন ঘুরে, সব এম্বাসিগুলো আমাদের এখানে যারা আছে তারা কিন্তু তাদের দেশের বাণিজ্যের জন্য বিভিন্ন অফিসে টুলের মধ্যে যায় পর্যন্ত বসে থাকে, তবুও তার কাজ আদায় করে আনে সে। আমাদের অ্যাম্বাসেডাররা যায় সৈয়দ বংশের লোকের মতন ওখানে বসে থাকে। এটা হলে হবে না তো, এবং আপনাকে ওই ফিল্ডে যেতে হবে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারে রফতানি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কর কাঠামো সহজীকরণ, ব্যবসা বান্ধব বাণিজ্য নীতি, অভ্যন্তরীণ পরিবেশ স্বাভাবিক রাখায় গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়া প্রক্রিয়া বন্ধ এবং লাল দিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের 3 প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে।
ঠিক সকাল 10টায় স্কোপের নেতৃবৃন্দ লিং রোডের যে টোল প্লাজা আছে তার সামনে এসে অবরোধ কর্মসূচি শুরু করেছেন এবং একই সঙ্গে নগরীর আরও 2টি পয়েন্টে, একটি হচ্ছে আগ্রাবাদ বড়পোল মোড়ে, আরেকটি হচ্ছে সলগোড়া ক্রসিংয়ে অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এবং আপনারা জানেন যে এনসিটি যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সেটাকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এছাড়াও লালদিয়াচর ও পানগাঁও যে ইজারা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 3টির প্রতিবাদেই কিন্তু আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই যে অবরোধ কর্মসূচি বন্দরের যে প্রবেশপথগুলো সেখানে তারা শুরু করেছেন। এবং আপনারা জানেন যে ধারাবাহিকভাবে কিন্তু মাস 3 ধরে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকে বন্দরের যে প্রবেশপথগুলো রয়েছে সেগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দর এলাকায় কিন্তু সিএমপির পক্ষ থেকে সব ধরনের সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ। ফলে তারা বন্দরের যে রাস্তাগুলোর প্রবেশপথ আছে সেখানে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। যখন এই শ্রমিক নেতারা এই টোল প্লাজা এলাকায় এসেছেন তখনই আমরা দেখেছি যে বেশ কিছু পণ্য পরিবহন যে ট্রাক, কাভার্ড ভ্যান আছে সেগুলো তারা যেতে বাধা দিয়েছেন এবং পেছনে কিন্তু একটা লম্বা সারি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং এই যে স্কোপের আজকের কর্মসূচি, এই কর্মসূচির সাথে বেশ কিছু বাম সংগঠন এবং শ্রমিক সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের যারা নেতারা আছেন, যেসব সংগঠন আছেন তারা সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এই প্রশ্ন তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু দেশের একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ফলে এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি ইজারা দেওয়া হয়, যেমন অর্থনৈতিকভাবে চট্টগ্রাম বা বাংলাদেশ একটা হুমকির মধ্যে পড়বে, তেমনি জাতীয় নিরাপত্তার বিষয়টাও কিন্তু হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে। সবকিছু বিবেচনা করে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত তা অবিলম্বে বাতিল করা হবে এবং বাতিলের সিদ্ধান্ত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে যে বন্দরের প্রবেশমুখে অবরোধ কর্মসূচি তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। খসে পড়ছে পলেস্তারা জরাজীর্ণ ভবন, দেশের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, অবকাঠামো দৈন্যদশা এবং ওষুধের অপ্রতুলতা নিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিকের সাধারণ মানুষ। প্রান্তিক জনগণের সেবা নিশ্চিতে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। অনুপ দত্তের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। খসে পড়ছে ছাদের পলেস্তারা, জীর্ণ ও ধুলামাখা অবস্থায় পড়ে আছে রোগীর বিছানা। সম্প্রতি ক্লিনিকের বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন সেবা নিতে আসা এক রোগী। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা কমিউনিটি ক্লিনিক যেন পরিত্যক্ত কোনো ভবন, যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে একজন হেলথ কেয়ার প্রোভাইডার চিকিৎসা দিচ্ছেন কোনো রকম। ঔষধ সংকটের কথা স্বীকার করে তিনি বলছেন, বারবার জানালেও আসে না প্রয়োজনীয় তথ্য, এমনকি ডায়াবেটিক্স পরীক্ষার কিটও নেই এই স্বাস্থ্য ক্লিনিকে। মিটার ব্রাস্ট হয়ে গেছে, তারপরে 2টা ফ্যান নষ্ট হয়ে রয়েছে। তারপরে আমি আসার একটু আগেই ঘটনা ঘটছে, আমি যদি থাকতাম তাহলে তো অবস্থা খারাপই ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে 1998 সালে সারা দেশে প্রতিষ্ঠা হয় 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ প্রায় 25 ধরনের রোগের সেবা পাওয়ার কথা বিনামূল্যে। তবে বাস্তবতা হলো, একদিকে ক্লিনিকগুলো যেমন ঝুঁকিপূর্ণ, আবার নেই পর্যাপ্ত ঔষধের সরবরাহ। আমাদের সেবা দিতে গিয়ে যেটার সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো আমাদের ওষুধ এর পরবর্তীতে সাপ্লাইয়ের স্বল্পতা আছে, ওষুধ আমরা ওইভাবে পাচ্ছি না। যারা সেবা নিতে আসে, যে পরিস্থিতি আপনার হচ্ছিল ভেঙে ভেঙে পড়ছে, এখন দেখা গেল যে নিচের থেকে ভেঙে পড়ে গেল, বা আবার দেখা গেল উপর থেকেই আপনার ভবন ধসে গেল, তখন তো আমি সহ বা যারা সেবা গ্রহীতা যারা আসবে তারা সহ তো আপনার খুব বিপদের ভিতরে পড়ে যাবে। সেবা দিতে গেলে ওষুধের যে ঘাটতি, এই ঘাটতিটা তো আমাদের যতটুকু পরিমাণ ওষুধ দেয় সেই ওষুধের তুলনায় আমাদের রোগীর পরিমাণ হলো বেশি। চিকিৎসার কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবা গ্রহীতারা। বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, এটা পানি পড়ে বিল্ডিং যে ছাদ ধসে পড়ার
অবস্থা চলে গেছে। চিকিৎসা যে ওষুধগুলি পাওয়া যায় শুধু না পাওয়া এবং আপনার ঠান্ডার কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক যেগুলি আছে এগুলি পাওয়া যায় না। এরকমভাবে আসলে এক এক সময় এক এক ওষুধ পাওয়া যায় না, তারপর আবার নেওয়া যায়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের একজন পরিচালক বলছেন, নতুনভাবে ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কমিউনিটি ক্লিনিক যেগুলো আমাদের একদম পুরনো সেগুলো পুনর্নির্মাণ করা হবে, আবার যেগুলো একটু মেরামত করলেই চলবে সেই ধরনের যে মেরামতের জন্য, এবং কিছু কিছু নতুন নতুন যেখানে প্রপোজাল আছে সেইটারও আমরা তালিকা করে কিন্তু আমরা উপস্থাপন করেছি। মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1998 সালে তৎকালীন সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করে। বর্তমানে এখানে 20 থেকে 25 ধরনের ওষুধ পাওয়া যাওয়ার কথা থাকলেও মিলছে যৎসামান্য, কোথাও কোথাও তাও পাওয়া যাচ্ছে না। প্রান্তিক মানুষের প্রত্যাশা এই প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার নজরদারি বাড়াবে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী জেলা রাজশাহীতে চলছে রমরমা মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়ছে অনেকে, তবে জামিনে বেরিয়ে পুনরায় যুক্ত হচ্ছে মাদক ব্যবসায়। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী নগরীর হারুপুরে প্রকাশ্যে ফেন্সিডিল বিক্রি করছেন জিল্লুর। দাসপুকুর রেললাইনের উপরে রীতিমতো গাঁজা, ইয়াবা, হেরোইনের দোকান খুলে বসেছে মাদক বিক্রেতারা। ক্রেতা সেজে প্রতিবেদক মাদক ব্যবসায়ীদের কাছে গাঁজা আছে কিনা জানতে চাইলে এক পোটলা গাঁজা হাতে ধরিয়ে দিয়ে টাকা নেয়। ওই এলাকায় র্যাবের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেয় সময় সংবাদ। র্যাব 5-এর একটি চৌকস দল ছড়িয়ে পড়ে চারিদিকে। এক পর্যায়ে শুরু হয় অভিযানে 6 জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক করে র্যাব। জেলায় অন্তত 2 শতাধিক পয়েন্টে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, স্কার্প সহ বিভিন্ন মাদক। র্যাব 5-এর অধিনায়ক জানায়, অভিনব কায়দায় মাদক চোরাচালান বেড়েছে। গত বছর র্যাবের তৎপরতায় ধরা পড়েছে 990 জন মাদক বহনকারী ও ব্যবসায়ী। আমাদের কাজ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেটা করে যাচ্ছে এবং এটা আমরা করতে থাকবো। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতরা নানা অজুহাত দেখালেও বিজিবির শীর্ষ কর্মকর্তা জানান, মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। গোদাগাড়ী, বাঘা, চারঘাট উপজেলার অন্তত 200টি স্পটে চলছে মাদক বেচাকেনা। অল্প করে এমনি কয়েকদিন থেকে নিয়ে এসে একটু ময়লা কাজ করেছে, সারাদিন পর একটু এসে এখানে আড্ডা বসেছিলাম আর কি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত, তাহলে হয়তো আমরা অনেকটা কমিয়ে আনতে পারতাম, আমাদের এই কষ্ট সার্থক হতো। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী থানাগুলোতে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানান বিজিবি ও রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। 21টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি। অপরাধগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য আমরা আন্তঃজেলা, আন্তঃথানা এবং আন্তঃরেঞ্জ অপরাধ সভা করেছি। জেলায় গত 1 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে প্রায় 2500 মাদক ব্যবসায়ী। ধরা পড়েছে বিপুল সংখ্যক ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সংসদ নির্বাচন ঘিরে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। বিজিবিটা দেখলাম, আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজিবির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক বা এরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে
আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে নিয়ন্ত্রণের খুব একটা নিয়ন্ত্রণে নাই, মানে আইন শৃঙ্খলা পুলিশ খুব নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আপনি কি মনে করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আগামীতে নির্বাচন? আমার একটা প্রশ্ন, সেটা হলো যে প্রতি বছরই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কতগুলো এগুলো নিয়ে আলোচনা হয়, সেইখানে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েনের প্রশ্নটা বেশি থাকবে কিনা? আর একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে বেশি করে সেনাবাহিনী মোতায়েন, সেই ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা নতুন করে? এটার সাথে আরেকটু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো একটি দলের কোনো একজন বলেছেন তারা নির্বাচনকে প্রতিহত করবেন যদি তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া হয়। মাননীয় সিএসি, আরেকটা ছোট প্রশ্ন। সম্প্রতি সরকার 64 জেলায় এসপি কনফার্ম করে ফেলেছে লটারির মাধ্যমে, এবং ওই সরকার বলল যে সরকারের এক বা একাধিক উপদেষ্টা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সব মিলিয়ে এই ব্যাপারে আমরা আলোচনা আছে এবং আমরা আচ্ছা, যাই হোক, আসলে এটা প্রশ্নগুলো মহড়া কেন্দ্রিক হওয়া উচিত ছিল। এখন আপনারা তো লার্জার কনটেক্সটে প্রশ্ন করছেন আমাকে। এটা একটা নমুনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই অগাস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস অফ, এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। বিজেপি সদর দফতরে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহীতে রস ছাড়াই তৈরি হচ্ছে আখ ও খেজুর গুড়, ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল, আটা ও চিনি। ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। বিস্তারিত জানাতে শহরের আড়ানি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, 2-1 কেজি নয়, টনকে টন গুড় তৈরি হচ্ছে, এবং সেটাই খেজুরের গুড় এবং আখের গুড়। সেই আখের গুড়ের একটি কারখানায় আমরা রয়েছি। এই কিছুক্ষণ আগে রাজশাহী র্যাব 5-এর সদস্যরা এই কারখানাটিতে অভিযান চালিয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ সকালেও গুড় প্রস্তুত করা হচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে যে আখের গুড় কিংবা খেজুরের গুড় এখানে তৈরি হলেও সেখানে এক ফোঁটা আখের রস কিংবা খেজুরের রস নেই। এই পর্যন্ত র্যাব সদস্যরা 3টি কারখানায় অভিযান চালিয়েছে, একই চিত্র, সেখানে কোনো ধরনের রস নেই, রস ছাড়াই তারা এই যে আখের গুড় তৈরি করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই কাপড়ের আসলে রং ব্যবহার করা হয়, এবং সেই কাপড়ের যে রং সেটি কিন্তু আমরা গুড়ের মধ্যেও আসলে দেখতে পাচ্ছি যে এখানে এই কাপড়ের রং ঠিক করছে। এবং এর পাশেই রয়েছে এই যে চুন এখানে আসলে ব্যবহার করা হচ্ছে। এখানকার যারা কারখানার মালিকরা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে কোনো ধরনের রস ব্যবহার করা হয় না, এখানে চুন, ফিটকারি, আটা, চিনি এবং কাপড়ের রং, এই উপকরণগুলো ব্যবহার করে এই গুড় তৈরি করা হয়। এবং সেখানে তারা বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন কোম্পানির নামে অনলাইন এবং পাইকারি পর্যায়ে এই গুড়গুলো বিক্রি করেন। এখন পর্যন্ত অন্তত 3 টন গুড় জব্দ করেছে, এবং সেই গুড় জব্দ করার পরে নষ্ট করেছে র্যাব সদস্যরা, এবং র্যাব সদস্যদের সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটি কারখানায় বিপুল পরিমাণ গুড় রয়েছে, এবং সেই গুড়গুলো যে শুধুমাত্র পাইকারি পর্যায়ে বিক্রি করা হয় তা নয়, এখানে অনলাইনেও আসলে গুড় বিক্রি করা হয়। এবং র্যাব সদস্যরা বলছেন যে এরকম হাজার হাজার যে গুড় রয়েছে সেই গুড়গুলো তারা ধ্বংস করবেন, এবং যারা এই অবৈধ গুড়ের উৎপাদনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। পারিবারিক ভিসায় স্বামী, স্ত্রী, সন্তান ছাড়া আর কাউকে নেওয়া যাবে না বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এই সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী, স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন। ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ। জার্মান গবেষণা সংস্থা GFZ জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় মঙ্গলবার মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির কারণে এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন অনেকেই, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। লা লিগায় উঠতে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে থামিয়ে দিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে 10 জনের বার্সাকে 3-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্লুজ। ম্যাচে আত্মঘাতী গোল করেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে 7.5 বছর পর দু দলের দেখা, আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ধারণা করা হয়েছিল বার্সা চেলসি লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে ঘটেনি তেমন কিছু। চেলসির মাঠে রীতিমতো নাস্তানাবুদ স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জুলস কুন্দের আত্মঘাতী গোল, স্তেবা ও লিয়াম দিলাপের একক নৈপুণ্যে বার্সাকে উড়িয়ে দিয়েছে ব্লুজ। নিজেদের মাঠে শুরু থেকে বার্সার ওপর ছড়ি ঘোরায় চেলসি। স্বাগতিকরা এগিয়ে যেতে পারত ম্যাচের 4 মিনিটে, তবে এনজো ফার্নান্দেজের গোল বাতিল হয় ভিআরে। 21 মিনিটে আবারও হৃদয় ভাঙে এনজোর, অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি বার্সেলোনার। 27 মিনিটে মার্ক কুকুরেয়ার কাটব্যাক, সেখান থেকে ফেরান তোরেস বল ক্লিয়ার করলেও জুলস কুন্দের পায়ে লেগে জালে জড়ায় বল। আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা। 44 মিনিটে ডিফেন্ডার রোনাল্ড আরোহর দ্বিতীয় হলুদ কার্ড মরার ওপর খাড়ার ঘা হয়ে ওঠে বার্সার জন্য। 10 জনের দলে পরিণত হয় তারা, তাতেই ম্যাচে ফেরার সম্ভাবনা কমে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 50 মিনিটে চেলসির আরও একটি গোল বাতিল হয় ভিআরে। দ্বিতীয়ার্ধে একক নৈপুণ্য দেখিয়ে ম্যাচের পুরো আলো নিজের করে নেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার স্তেবাও। রেইস জেমসের কাছ থেকে পাওয়া বলে বার্সা সেন্টার ব্যাক পাও কুবার্সি ও অ্যালেক্স বালদেকে রীতিমতো বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। আনন্দে মেতে উঠে পুরো স্ট্যামফোর্ড ব্রিজ। ম্যাচে আর তেমন কোনো আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। 2টি শট অন টার্গেটে রেখেছে লেভানডস্কি, ফেরমিন লোপেজরা। আর এদিন অনেকটাই নিষ্প্রভ ছিল লামিন ইয়ামাল। 73 মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলিনামা লিয়াম দিলাপ। 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। 16 ঘন্টার চেষ্টায় নিভল কড়াইল বস্তির আগুন। পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে নিঃস্ব বাসিন্দারা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিচার্জ সাইট। এভিএম পাঞ্চে বাধ্যতায় ভোগান্তির সংখ্যা, যাত্রীদের জটিলতা কাটলে সময় বাঁচার আশা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে।